আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইভ অনুষ্ঠানে LIFE, দ্যাট ইজ লাইভ। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0963988, অর্থাৎ 3টা 8 তারপর 3টা 7। নামটা কি আপনার? জি, আসসালামু আলাইকুম। আমার নাম সুফিয়া। সুফিয়া, বয়স কত আপনার? 38। 38-এর মতো বয়স। কোথায় থাকতেন এখন? এখন সাভার করে। শুরু করেন একেবারে ছোটবেলা থেকে, আমরা 3 বোন 1 ভাই। আমার জন্ম হয়েছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে? ভাষার মধ্যে সিরাজগঞ্জের একটু টান আছে। আমার বাবা যখন 88-র বন্যা, তখন বন্যা হয় নাই, 88 হয়তো প্রথম দিক দিয়ে আমার বাবা মারা যান। আপনার বয়স কত তখন? তখন আমার বয়স 5 কিংবা 6। আমার ভাই যখন 8 মাস বসা শিখছে, তখন আমার আব্বা মারা যায়। আচ্ছা। আমার আব্বা কৃষি কাজ করতো। আমার আব্বা মানুষের ক্ষেতে আর কি দিনমজুর কাজ করতো। আপনাদের এলাকায় কি বলে, কামলা দেয়া? কামলা দেওয়া। যখন বর্ষাকাল আসতো, তখন একটা উঁচু জায়গা আছে দেশ গ্রাম, ওইখানে পানি ওঠে না, আমাদের বাড়ির চতুর্দিকে পানি আসতো। যমুনার পানি? হ্যাঁ, আচ্ছা। চতুর্দিকে পানি। বাড়িটা মনে হতো কি ফুটবলের মতো ভাসতেছে বর্ষাকালে। বাবা ওই রাতের বেলা 8টা-9টার দিক দিয়ে আসতো, সকাল ভোরে যাইতো, 8টা-9টার দিক দিয়ে আসতো। ওই 1 কেজি চাল 1 কেজি আটা এগুলো আনতো। আমরা ঘুমাই গেতাম। পরে মা রান্না করে আমাকে ডেকে খাওয়াইতো। তারপর বাবা তো মারা গেল। আমার ভাইটা 8 মাসের, ছোট বোনটা আমার ছোটটা মানে 2-3 বছর হবে এরকম। আচ্ছা। আমার বয়স 4-5 এরকম। আপনার বড় বোনের বয়স কত? আমার বড় বোনের 8 কিংবা 8-9 এরকম। এই এতগুলো ছেলে মেয়ে এরকম ভাবে রেখে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা গেলেন। বর্ষাকাল বাবা মারা গেল। আর বাবা যে মারা গেল, কাফনের কাপড় যে কিনবো তাও টাকা নাই। কি বলেন? হ্যাঁ, আমার চাচতো দাদা জুট মিলে চাকরি করতো, আবার আমার ছোট চাচা জুট মিলে চাকরি করতো। পরে আমার চাচতো দাদা 500 টাকা দেয়, ওই টাকা দেয় কাফনের কাপড় কিনা, তারপর আমার বাবারে মাটি দাফন দিছে আমাদের ঘরের সাইডে। তখন আমার মেজু চাচা, ছোট চাচা সবাই আইসা বসলো যে এই পোলা বাচ্চাগুলো নিয়ে কি হবে, কি করব। আমার মাও তো তখন বৃদ্ধ না, জোয়ান। তখন বললো যে এই বড় মেয়েটা, এই ছোট চাচার আবার বাচ্চা কাচ্চা হয় না, হইলেও মারা যায়, থাকে না। এই মেয়েটা তুমি নাও, নিয়ে বড় করে বিয়ে দিও। বড় মেয়েটাকে? হ্যাঁ, আমার ছোট চাচা তখন জুট মিলে চাকরি করে, ভালোই চলে আর কি মোটামুটি। তো নিল পরে পানি শুকায় গেল। তো আমার নানি বলল যে ঢাকায় যখন এই যে সাভারে, তখন মাটি কাটার কাজ করে মানুষে, এই ট্রাকে মহিলারা পুরুষে মিলে মাটি কেটে কেটে ট্রাকে বেড়ে বেড়ে এই রাজধানীর ভিতরে এনে ফালায় এরকম। তখন দিনে 20 টাকা 25 টাকা এরকম হয় আর কি কাজ। তখন আমার নানির মারে বললো তুমি ঢাকায় যাও, আর ওই ওগো আমার কাছে দিয়ে যাও। আমাদের নানি আমাদের নিয়ে আসলো, মা ঢাকায় আসলো। মা 15 দিন 20 দিন পর পর যায়, আটা কিনা দিয়ে আসে, কটা চাল কিনা দিয়ে আসে এরকম। এখন বড় বোনের রাখবে না, হ্যাঁ একটা বাচ্চা হইলো চাচার, বড় বোনে চলে আসলো নানির বাড়ি। আপনার দেশে কি কাজ জানেন? টুকরি বলে। টুকরি বানাইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঁশের টুকরি, যেটাকে এই যে ঘাস টাস রাখার জন্য, মাটি কাটার জন্য। তারপরে ওগুলো আমার নানি বানাইতো। সপ্তাহে একদিন হাট হইতো, হাটে আমার নানা নিয়ে যেত। একটা টুকরি 3 টাকা 4 টাকা। তখন আমি কিছুটা বুঝি আর কি। আপনি কি লেখাপড়া করতেন ওই সময়টাতে? আমি লেখাপড়া অনেক খুব ইচ্ছা ছিল। তারপরে এখন নানির বাড়ি বড় বোনে চলে আসলাম সবাই। তাহলে কজন? 4 জন। আমার নানা নানি 6 জন। ছোট মামা আছে একটা, মেজু মামাটা আর কি চাকরি করে ঢাকায়, কিছু টাকা দেয় আর কি, 200-300 এরকম দেয় মাসে। তো ঈদ যাইতো, ঈদ আসতো, তখন ঈদে তো মানুষ, এখন দেয় কিনা জানি না, তখন মানুষ ঈদের দিন, ঈদের নামাজের আগেই চাল দিত মাঠে। যারা গরিব তারা কাপড় বিছায় দাঁড়ায় থাকতো, মানুষের চাল দিত। তো আমার নানি বলতো কি ওখানে যাও। তো আমার ছোট মামু শরমাইতো, লজ্জা পাইতো, কত কি না লজ্জা লাগে, না খায় থাক আমার ভাগ্নিরা, তারপর যাইব না। তারপর নানি পাঠাই দিত, কয়েক আগে বাচ্চা হয়েছে বড়, লজ্জা দেখলে হইব না। পরে নানি পাঠাই দিত, পরে আমাদের লজ্জা লাগতো। তখন মানুষের চাল দিত, ওই চাল আনতাম, আয়না পরে খাইতাম। তারপর আস্তে আস্তে 2-3 বছর চলে গেল। তখন আমার নানি বলে আমি আর পারতাছি না এগুলার নিয়ে,
তুমি ওকে ঢাকায় নিয়ে যাও, একটা রুম ভাড়া করে ওকে নিয়ে থাকো। আমার বোন বড়টা কয় ওগো ওরে রাখবো, ওগো রাখবো, তুমি মাটি কাটবা, সবাই একসাথে রাখো, ওরা মায়ের আদরও ওগো দরকার আছে। আর আমি তো টুকরি বেচা যা না আমাকে চলে না। পরে মা ঢাকা নিয়ে আসলো। এর আগে আবার আরিসে আরিসে শিবালা, শুনছেন কখন? শিবালা আরিসে কি জিনিস এটা? এটা গ্রামের নাম, এই দেশের নাম। আচ্ছা। আরিসে এই যে দৌলতদিয়ার ওইদিকে, হ্যাঁ পাটুরিয়ার ওইদিকে। হ্যাঁ। ওইখানে আমার স্বাস্থ্য নানি 2 হাত পাও নুলায়। মা মাটি কাটার পরে কয় কি তেমন পয়সা হয় না, বৃষ্টি এলে কাম চলে না, সংসার কিভাবে আমি অগনে ভাড়া থাকুম। তা আমার নানি বললো কি যে আরিসে আমার বোন আছে, ওরে তুমি এই যে আগে তো ওখানে টার্মিনাল ছিল, হুম এই কুস ওইখান থেকে ফিরিতে পার হইতো আর কি, তখন দলদিয়া গাড় ছিল না। হুম তখন বলে অগনিয়া তুমি আরিসা যাও আমার বোনের কাছে, ওই আমার বোনের কুলে করে নিয়ে নিয়ে এই যে ইয়েতে ভিক্ষা করবা। মানে আমার নানি চাইবো, আমার মা হ্যাঁ কুলে করে রাখবো, আমার নানি চাইবো আর কি নুলায়, মানে প্রতিবন্ধী। তখন নাইট খোঁজ যাইতো, তখন ওইখানে মানুষ দিত আর কি, ওই প্রতিবন্ধী দেখে মানে চলতে পারতো না, মানে 2টা পাও নুলায় হ্যাঁ। কুলে করে চাইতো, তখন দিত। এটা দেখছি 3-4 মাস আমার মা করছে। পরে আমার নানি অসুস্থ হয়ে গেল, তখন আর ওইখানে থাকতে পারলো না, আবার আমাদের নিয়ে ওইখান থেকে ঢাকায় চলে আসলো আর কি, হুম এই সাভারে। হুম তখন সাভারে একটা রুম ভাড়া নিল, মাটির দেওয়াল আর টিন দেও উপরে, হুম ছোট্ট একটা রুম, 50 টাকা ঘর ভাড়া। তখন আমার মা কাজে যায়, বৃষ্টি এলে কাজ তো চলে না, হুম বৃষ্টি এলে মাটি কাজ চলে না, ওই ট্রাক গাড়িগুলো চলে না, হুম তখন না খেয়ে থাকতে হয়। পাশের বাড়ি স্থানীয় লোকজন ওই আমাদের না খাওয়া দেখে অনেক কষ্ট পায়, যে হাইরা আমাদের যদি থাকতো তাইলে ওকে দিতাম, আমাদেরও তো অভাব। বিয়ে বাড়ি আসতো, তখন ওই দাদি বলতাম তো কত কি ওই বিয়ে যা মানুষে দিব, খাওয়ান দিব। হুম তখন ওই বিয়ে বাড়ি যাইতাম, যদি বিয়ে লাগতো বিয়ে বাড়ি যেতে যাইতাম, ভালো মন্দ খাইতে পারস না, গুস মাংস খাইতে পারস না, পোলাও মাংস যা ওখানে যা দিব। কোনো বাড়িতে বিয়ে হইতো, হ্যাঁ। তখন ওই পাশে ওই স্থানীয় মানুষেরা কষ্ট সহ্য করতে পারতো না আর কি, তাদের যত সমর্থন ছিল তত একটু খাইতে দিত। 50 টাকা দিয়ে কি রুম ভাড়া হতো? রুম ভাড়া মাটির ঘর, মানে উপর দা টিন, এই দেওয়াল মাটির। 50 টাকা ভাড়া মাত্র? তখন তো অনেক বছর আগে। গ্রামের ভিতরে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, গ্রামের ভিতরে। তখন কারেন্ট ছিল না। ওখানে কারেন্টও ছিল না? না না না, কোনো গ্যাস কারেন্ট ছিল না, শুধু ট্রাক দিয়ে মানুষের মাটি মুটি কাটতে, ছোট ছোট রুমে ভাড়া টাড়া থাকতো এরকম। ওই বিয়ে বাড়িতে যাইতাম, হেরা তো বড় লোক মানুষের দাওয়াত দিত, গরিব মানুষদের ধাক্কায় সরাই দিত, এমনকি ধাক্কাটা ফালাইয়া দিত। তারপরেও ওই প্লেটে যে খাবারগুলো থাকতো, অনেকে অর্ধেক খাইতো অর্ধেক খাইতো না, ওই প্লেটে খাবারগুলো থাকতো, আমরা ভাই বোনে ওগুলো আনতাম, পলিথিনে করে আনতাম, পরে বাসায় সবাই মিলে খাইতাম। এটা তো গেল বিয়ের ঘটনা, একদিন হ্যাঁ দুদিন, হ্যাঁ। বাকি দিনগুলো? তারপর আবার রাতের বেলায় কি করতাম, আবার বিয়ে তো সব দিন হইতো না, কতদিন পরে পরে, ওই একটু ভালো খাবারের জন্য। তারপরে প্রতিদিন তো খাবারের দরকার, বৃষ্টি নামতে এসে একদিন পরে পরে 2 দিন পরে পরে, হুম কাজ চলতো না মার। তারপরে এরকম রাতের বেলা মানুষের বাসায় ভাত চাইতে গেতাম, ওই হারা শিখাই দিত কত কি যা, অনেকে মানুষের রাইতে খায় বাঁচে, ওগুলা পানি দিয়ে রাখে বা ফালাইয়া দেয় অনেকেরে, তোরা যা। তখন যাইতাম একদিন, পাগলা কুকুর আমার ছোট ভাই তখন আটা শিখছে আর কি, 3-4 বছর। আপনারা কি সবাই মিলে, মানে 4 ভাই বোন মিলেই যেতেন? না, একদিন আমার 2 বোন যাইতাম, আরেকদিন হয়তো বাইরে নিয়ে যেতাম এরকম। আচ্ছা। পরে একদিন পাগলা কুকুর এমন দৌড়ানি দিছে, ভয়ে আর কোনো দিন যায়নি। যদি মা কখনো যাইতে বলতো আর যাইতাম না, কইতাম না না খাইতে কম ভালো, কুত্তায় কামড় দিব, যাইতাম না। কিছু কিছু লোক দিত, আর কিছু কিছু লোক তারাই দিত, বলতো কি নাই ফুরাই গেছে বা পানিওয়ালা বাত নিবে, করতাম দেন দেন। কি করতাম মানুষের কাছে দুপুরে ফ্যান যদি কেউ গালতো, ওই ফ্যান আনতাম, ফ্যান আইনা খাইতাম। আবার খিদা সহ্য করতে না পারলে পানির ভিতরে লবণ দিয়ে গুলে খেতাম, এত ক্ষুধায় কষ্ট করছি। তারপরে একদিন 50 টাকা ভাড়া, 2 মাসের ভাড়া জমে গেছে, ঘর ভাড়া আমার মা দিতে পারে না। এই 50 টাকাও জমে গেছে? ঘর ভাড়া জমে গেছে 2 মাসের, মানে দিতে পারে না আমার মা। বাড়িওয়ালা কি করছে, খেতা বালি সব ছুঁড়া ফালাই দিছে বাহিরে, কয়ে ভাড়া দিতে পারো না,
তোমাকে থাকতে দেবো না। পরে আমি ওইটা দেখে আমাকে মা আমিও তোমার সাথে মাটি কাটতে যাবো। কয়েক তুই তো ছোটো কেমনে যাবি, তুই কি মাটির টুকরি মাথায় নিয়ে পারবি? আমি কি পারুম? আমি মাথায় না নিয়ে পেলাম, আমি টুকরি বইরা দিম কোদালটা কুবাইয়া। পরে মা কয়েক আচ্ছা ঠিক আছে। পরে মা নিয়ে গেল, প্রথম টুকরিটা মাথায় দিছি আর অমনি আমি চিতে পড়ে গেছি। পড়ে গেছি, পরে মা কইতে পারবি না, আমার মা কান্তাছে, কইতে পারবি না, বাজ যা, বাসায় যা। আমাকে না আমি আমি পারুম, আর একটা দিয়ে দেখো। পরে আর একবার দিছে, পরে পারছি। পরে জামালপুরে একটা মহিলা ছিল, হ্যাঁ কয় কি এই মেয়ারে যদি মাটি কাটে এই মেয়ার জীবনে কোনদিন বড় হইব না, ও ওর মানুষের বাসায় দাও, ওর জনতে কাজের আগ্রহ। তারপর আমার মার আমি বেশি ভালোবাসি, ভাই বোনের বেশি ভালোবাসি। আমার মানুষের বাসার কথা শুনে আমার আরো বেশি কান্না পেত। আমাকে মাটি কাটুন তা বলো, আমি মানুষের বাসায় যাবো না। তারপরে এরকম করতে হতে 2-1 বছর মাটি কাটলাম। তারপর মাটি কাটছেন? হ্যাঁ। তখন বয়স কত আপনার যখন তখন আমার বয়স 8 কিংবা 9। 8 কিংবা 9। তখন আমি জামা কাপড় তেমন পরি না আর কি, ফরাক পরি এরকম। পরে কয় টাকা পাইতেন মাটি কেটে দিনে? সারাদিন মাটি কেটে 20 টাকা, 25 টাকা বা 30 এটা কি টাকা। সরকারি কাজ ছিল? না 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 না, তাহলে এটা যে বালু আছে, বর্ষাকাল চলে গেলে এই বালু আইসা জমতো, মানে খেতে বালু জমতো। ওই বালুগুলারে একসাথে লম্বা করে এই রাইখা তারপর ট্রাক এসে নিত ওইটি। ট্রাক বালু নিয়ে চলে যেত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি ওই টুকরি করে করে ওইগুলা কেটে কেটে হ্যাঁ, ট্রাকে দিতেন। আপনার মাও 20 টাকা পাইতো, আপনিও 20 টাকা হ্যাঁ হ্যাঁ। পাইতেন। অনেকে হিংসা করতো, বলতো কি কে হারে 10 টাকা, এই হারে 20 টাকা দিমু, এই তো ছোট পোলা পান। বলতো কি আর এক লোক বলতো না ওই তো মাটি কম নেয় না। মানুষে বলে কি দেখ এরভাবে জীবন চলে না, বড় হইবে বিয়ে দেওয়া লাগবো, এরকম যে মাটি কাটে জীবনটা নষ্ট হয়ে যাইব। আমার বোনও কাটতো, আমার বড় আপা বড় কাটতো। বোনও চলো হ্যাঁ হ্যাঁ মাটি কাটতো? হ্যাঁ। আর ছোট বোন আর ভাইটা বাসায় থাকতো। তো একদিন হঠাৎ করে বড় বোনটা এই যে মাটি কাটার সর্দার থাকতো, তখন আমার বোনের সাথে নিলে আর কি পরিচয় হইলো, বোনের আর কি বিয়ে করবো এরকম। আমি রাজি না, আমি কি না হ্যার বউ আছে, বাচ্চা আছে, বউ আছে, 4টা বাচ্চা আছে, এটা ঠিক না। আমি রাগ করতাম। তখন তো আমি কিছুটা বুঝি, হ্যাঁ বিয়ে করবো, আমার আপাইও বিয়ে হ্যাঁ করবো। তো হঠাৎ করে আপাই বিয়ে হয়ে গেল হ্যার সাথে। আমি তো কান্নাকাটি করলাম যে আমার আপা বিয়ে হইব একটা অবিয়াত ছেলের সাথে, কিরকম বিয়ে আলা বাচ্চা কাচ্চা আছে, এটা মাইনা নিতে পারি না। আমি 4 বছর কথা বলিনি আমার ওই দুলাভাইয়ের সাথে। তবে এখন এখন আমি আর আমার মা সংসারের দায়িত্ব। তখন গার্মেন্টস শিল্প কারখানা আসলো বাংলাদেশে, সাভারে একটা গার্মেন্টস হইলো, ছোট ছোট বাচ্চাগুলো নেয় আর কি। তখন আমার একজন বললো, একটা খালা বলতাম কি এইভাবে মাটি কাটিস না, তার জীবনটা নষ্ট হয়ে যাইব, তুই গার্মেন্টসে যা। তখন আমি গার্মেন্টসে গেলাম। যখন বায়ার আসতো, কাস্টমার আসতো যখন, তখন আমাদের বাথরুমে লুকায় রাখতো ছোট, যাতে করে না দেখে। হ্যাঁ হ্যাঁ, যাতে না। এরকম কতজন ছিল আপনার মতে ওই সময়টাতে? অনেক অনেক ছিল। এমনকি লাঞ্চের পরে যদি বায়ার আসতো আমাদের ছুটিতে দিত। তখন হেরা তো বুঝতো যে এই বাচ্চাদেরও তো টাকার দরকার, কাজের দরকার, এটা কোম্পানি বুঝতো, কিন্তু বাইরে তো বুঝবে না। কতক্ষণ কাজ করতেন ওই সময়টাতে দিনে? আমরা সকাল 8টা বাজে যাইতাম, মনে আছে যদি ওভার টাইম না হয়তো 5টায় ছুটি দিত, আর যদি ওভার টাইম হইতো তাহলে 8টা 10টা। কত টাকা পাইতেন মাসে? 300 টাকা। ওভার টাইম যদি হইতো 400 বা 450 এরকম পাইতাম। ওই দুপুরে খাবার দিত? না না না, বাসা থেকে খাবার নিতাম। বাসা থেকে কি খাবার নিতাম, আমার মা তো তরকারি দিতে পারতো না, পান্তা ভাত নিয়ে গেতাম, কাঁচামরিচ নিয়ে গেতাম। আমি তাও দুপুরে খাইতাম মনে হয় পান্তা ভাত কাঁচামরিচ। ঠিক আছে, তার ঠিক আছে, হ্যাঁ। পান্তা ভাত কাঁচামরিচ খাইতাম না কিছুর জন্য, মেশিনে কাজ শেখার জন্য। খাইতে খাইতে লেট হয়ে যাবে, যে আমার তাড়াতাড়ি অপারেটর হইতে হইব, আমার বেশি বেতন দরকার। তখন একদিন কাজ শিখতেছি, লাঞ্চে খাওয়া বাদ দেয়, লাঞ্চে কাজ শিখতেছি, তখন পিএম ডাক দিছে, পিএম স্যার এদিকে আসো। আমি কি জি স্যার। বাড়ি কই? বললাম বাপ মা নাই। আমি মা আছে, বাপ নাই, বাপ মারা গেছে, তোমার কাজ শেখার বেশি প্রয়োজন? আমি কি জি স্যার। কয় ঠিক আছে, তোমারে মেশিন দিতে বলুন সুপারভাইজারে, তুমি অনেক অসহায়, আমি বুঝতে পারছি তোমার কাজের অনেক আগ্রহ। তখন সুপারভাইজার ডাকদা বললো কি এই মেয়েটা মেশিন দিবা, আর 1 মাস পরে ওর বেতন বাড়াই দিবা, 500 টাকা করে দিবা। 300 থেকে 500? হ্যাঁ, আমার বেতন তাড়াতাড়ি দরকার। তখন কি করলাম, অন্য গার্মেন্টসে চলে গেলাম, বললাম আমি অপারেটর, ইন্টারভিউ দিলাম। তখন বেতন ধরলো কত, 800। 300 থেকে 800 টাকা? 800 টাকা।
800 টাকা বেতন ধরলো। তখন হেমাদপুরে চলে আসলাম। আগে ছিলাম ফুলবাড়িয়া, সাভারের কাছে ফুলবাড়িয়া। তারপর হেমাদপুরে চলে আসলাম। নতুন কোনো গার্মেন্টসে খুললে ওইখানে যেতাম। যাতে করে একটু বেতন বেশি হ্যাঁ হ্যাঁ পাওয়া হ্যাঁ। যায়। তখন ওই ফ্যাক্টরি দিলাম, গেঞ্জির ফ্যাক্টরি। তখন গেঞ্জির কাজ চলে। ওইখানে একটা সিকিউরিটি ছিল। আমি ইন্টারভিউ দিয়ে 3-4 দিন ডিউটি করছি। তারপরে হ্যাঁ পিছনে লাগলো, পিছনে লাগা বলতে? মানে পছন্দ করে, আমি তো জানি না। আমাদের 10টায় ছুটি দেয়। তখন হেমতপুর থেকে বলে পরে আসতে অনেক দূর, তো হুম। ওইখান থেকে হাইটা কিভাবে আসুম। তো ওই লোকটা আমাদের পিছে পিছে আসে, সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ড। ওই গার্মেন্টসের সিকিউরিটি হ্যাঁ গার্ড। হ্যাঁ হ্যাঁ। তখন আমাদের পিছে পিছে আসে। তো আমার একটা বান্ধবী ছিল, আমরা সমান বয়সী, দুজন একসাথে যাইতাম আইতাম। তো ওরে কই কি এই ওই লোকটা পিছে পিছে আসে গে, কয় কি মনে হয় সারে বইলা দিছে আমাদের পাহারা দেওয়ার জন্য। ভাড়া দেওয়ার জন্য। হাইটা আসলে তখন একটু আর কি বড় হইতেছে আর কি। আচ্ছা, মা তখনও মাটি কাটার কাজ করে? হ্যাঁ, মা মাটি কাটার কাজ করে। আর বোনের বিয়ে হয়ে গেছে? বোনের বিয়ে হয়েছে, আর হ্যাঁ ভাই বোন যেটা সংসার আছে নিয়ে এরা থাকে। বাসায় হ্যাঁ, থাকে? ছোট ভাই বোন বাসায় থাকে। ওরাও স্কুলে যাইতে পারে না? হ্যাঁ, ওকে স্কুলে ভর্তি করে দিছি, কিন্তু যায় না। 10টায় ছুটি হয়, তখন আসতে সমস্যা। ওই লোকটা আমার প্রতিদিন দেওয়া যায় বুলেরপুরে। তো একদিন বললাম, আচ্ছা আপনি স্যারে কি বলে দিছে আমাদের বুলেরপুর দিয়ে আসতে, আপনি যে প্রতিদিন আসেন? কয় কি না, তোমাদের জন্য মায়া লাগে সেই জন্য আসি, যদি কিছু হইয়া যায়। তোমরা তো একটু বড় বড় মানুষ, বড় পোলাপান, মানে রাস্তাঘাট ভালো না, হরতাল চলতেছে, হ্যাঁ কিছু মনে করো না। আমি আচ্ছা ঠিক আছে, আমাদের তো ভালো। ফ্লোরে কাজ করতাম, লাইনে যায় দাঁড়ায় থাকতো, তাকায় থাকতো। তো ওই মেয়েটার নাম ছিল সালেহা। আমি কি সালেহা তোরে মনে হয় পছন্দ করে, তাইলে ওইখানে এসে দাঁড়ায় থাকি কে? কয় কি না, মেয়েটা আপনার একটু সুন্দর ছিল। তা আমি তো সুন্দর না, আমি তো ভাবি নাই যেটা, আমি তো মনে করি আমি সুন্দর না, আমার কোনো পুরুষে পছন্দই করবে না। আমি কি তোর মনে হয় পছন্দ করে? ওই লোকটা খালি আসে কে গেটের সামনে। আবার ছুটির পরে কয় কি, যখন গাড়ি খুলে তখন ওই গাড়ি দেখা যায়, কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না কিন্তু। এগুলো বলে? হ্যাঁ বলে। আর যখন হরতাল হয় তখন হ্যাঁ আমাদের দেওয়া যায়। তখন হঠাৎ করে একদিন গাড়ির ভিতরে হ্যাঁ চলে আসছে আমাদের সাথে। এখন কন্ট্রাক্টরে ভাড়া দিয়ে কয় কি আপনাদের ভাড়া হয়ে গেছে। আমাকে কে দিল ভাড়া? তখন 1 টাকা ভাড়া, এখন ওই জায়গায় 10 টাকা ভাড়া। আমি এরপরে পিছন টাকা দিই, হ্যাঁ আমি কি সালে হ্যাঁ এই ওখানে কার বাসায় যাব? আমরা তো গরিব মানুষ। হ্যাঁ তো সিকিউরিটি শিক্ষিত মানুষ, কারে কোন জায়গায় বসতে দিব? কয় কি তোমাকে বাসায় দেওগা, তোমাকে বাড়িওয়ালার বাসায় দেওগা। তো আমি আমার সাথে গেছে। তো আমার বাড়িওয়ালা তখন এইটা এটা বলতেছে, এই ছেলে আসলো কে, এইটা সেটা। আমরা নিয়ে আসি নাই, হ্যাঁ ইচ্ছাগতই আসছে আমাদের পিছনে। আমি কি চা বিস্কুট খেয়ে আপনি এখন তাড়াতাড়ি চলে যান, কারণ এলাকার মানুষ বেশি সুবিধা না, অন্য মাইন্ডে চলে যাব। আপনার সাথে বয়সের পার্থক্য কেমন ছিল ওনার? অনেক ছিল। অনেক সিনিয়র? হ্যাঁ, আচ্ছা। এই মনে হয় 15-16 বছর বড়। আপনার আপনার চেয়ে? হ্যাঁ। আচ্ছা, তারপর? পরে উনি চলে গেল। চলে যাওয়ার পরে আমরা ওই বাসাটা ছেড়ে দিলাম। ছেড়ে দিলে একটু উন্নতর দিক দিয়ে আর কি, টিনের বেড়া, টিনের চাল নিলাম, ছাপড়া সিস্টেম ওইটাই নিলাম। তখন ওই বাড়িতে বাড়িওয়ালা খুব ভালো। কত টাকা ভাড়া? 70 টাকা মনে হয়, হ্যাঁ 70 টাকার ভাড়া। 70 টাকা মাসে ভাড়া? 70 টাকা ওকে, ভাড়া। হ্যাঁ বলেন। তারপরে ওই নানাটা অনেক ভালো, হ্যাঁ। নানা বলতাম। হ্যাঁ। হ্যাঁ, এই বাড়িতে আবার একটা মাস্টার ছিল, হুম। লজেন মাস্টার, আচ্ছা, বাচ্চাদের পড়াইতো। ওই লোকটা আবার আসছে আমাদের সাথে। দারুণ, আবার আসছে? হ্যাঁ হ্যাঁ আবার আসছে, আবার আসছে। আমি কি ভাই আপনি আবার আসলেন কিসের জন্য? হুম। এ, দেখ তখন তো মনে করেন এত এরকম গার্মেন্টস ছিল না, এত লোকজন ছিল না। তখন মানুষে, এখন তো মোবাইলে সব ফ্রি মাইন্ড হয়ে গেছে, তখন তো এরকম ছিল না। একটা মেয়ে একটা ছেলের সাথে কথা বললে অন্যরকম মনে করতো, খারাপ মনে করতো। তো আমি কি ভাই আপনি আবার আসলেন? কয় কি কিছু মনে করো না, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি কথা আপনি অফিসে তো বলতে পারতেন, বাসায় তো আসার দরকার নাই। কয় কি তোমার ফ্যামিলির সাথে কথা বলো। আমার তো ফ্যামিলি, আমার মা তেমন কথাবার্তা বলতে পারে না, তেমন চঞ্চল না। আমার মা গোছায় কথাই বলতে পারে না। তো কয় কি তাহলে তোমার বাড়িওয়ালার সাথে কথা বলি। আমি কি বাড়িওয়ালা তখন নানায় কাউরান বাজার কাঁচামালের ব্যবসা করে। নানায় সন্ধ্যারাতে কাউরান বাজার আসে, তারপর ভোর রাইতে চলে যায় বাসায়। আমি নানা বাসায় নেই, আপনি চলে যান। ওই মাস্টারের সাথে বসে একটু গল্প টল্প করে চলে গেছে। চলে যাওয়ার পরে ওই মাস্টার তো নানার কাছে বলে দিছে যে সুফিয়ার সাথে একটা ছেলে আসছিল, আমার সাথে গল্প করলো, সুফিয়ারা বলে পছন্দ করে, বিয়ে করতে চায়।
কাকে বলছে এটা? এটা ওই নানারে বলছে, বাড়িওয়ালারে, ওই মাস্টার। হ্যাঁ, আমি একটু মাঝে মাঝে পড়তাম স্যারের ওনার কাছে। কাছে। আচ্ছা, ওই যে ওরা সরু সরাই পড়তো, ওইটাও আপনি শিখতেন ওখানে ওনার কাছ হ্যাঁ, থেকে? ওখানে দাঁড়ায় থাকতাম। স্যারে জিজ্ঞেস করলে বলতো বলতো আচ্ছা, তুমি পড়বা, ঠিক আছে, তখন তোমার 8টায় ছুটি হবে, যেদিন 8টায় ছুটি হইব তুমি আমার কাছে আসবা, আমি পড়াম। আচ্ছা, ওই স্যার একটু একটু পড়াইছে আর কি, সরে সরে। ফ্লোরের ভিতরে যায়, লাইনে যারা যায় দাঁড়ায় থাকে, গেটের সামনে দাঁড়ায় থাকে, ছুটির পরে গেটের সামনে দাঁড়ায় থাকে। আমার কাছে বিরক্ত মনে হয়। মানুষে তো খারাপ বলবো, কয় কি না, কিসের খারাপ বলবো, আমরা কি কোনো খারাপ মাইন্ডে কিছু করতেছি তাই খারাপ বলবো? আমি জাস্ট ভাই বোনের মতো। তখন 1500 টাকা বেতন করলো, তখন একটু ভালো চললাম। মা তখন মারে কই কি, মা আমার 1500 টাকা বেতন হয়েছে, আমার ছোট বোনের গার্মেন্টসে ঢুকাই দেই, তোমার আর মাটি কাটা লাগবে না। তখন ছোট বোনের চাকরিতে ঢুকাই দিলাম। ছোট বোনে পায় 400-500 টাকা, তখন 500 টাকা হেল্পারের বেতন দেয়। হুম, ছোট বোনে 500 টাকা পাইতে 2000 টাকা আমাদের চলে যায় ভালো মতোই। বাইরে পড়ালেখা করাইতেছি। ওই যে বড় আপা হে মাটি কাটে। বিয়ে হইলো, একদিনও স্বামী বাদ দিতে পারে না। কিভাবে দিব, হের তো 4টা বাচ্চা। আমি বড় কথা বাবা মাটি কাটতেছে তখন? হ্যাঁ, আমি কথা বলি না, দুলাভাইয়ের সাথে কথা বলি না, আমার বোনের কে লেগে বিয়ে করলো। পরে কয় কি, তুই আমার লগে কথা কস না, আমি কি ইচ্ছা করে বিয়ে করছি, তোর বোনেও তো বইছে। এই যে দারোয়ান আসা যাওয়া করে, আমার মার সাথে কথা বলে, আমার ভালো লাগে না, ভালো লাগে না। পরে একদিন নানার কাছে কথা বলেছে, আমি আর পছন্দ করে বিয়ে করবো। তো পছন্দ করে বিয়ে করবে, তো বিয়ের বয়স হয় নাই। তারপরে যদি করো, তোমার বাবা মা নিয়ে আসো। কয় কি, ঠিক আছে, আমি মা বাবা নিয়ে আসো। আমার আমার চিন্তা ভাবনা, আমি উপরের লেভেলে যাবো, কাজে কর্মে? কাজে কর্ম উপরের লেভেলে যাবো, আমি পড়ালেখা শিখুম। আমি 8টায় ছুটি হইলে আমি স্যারের কাছে পড়ি, সরে সরে শিখতেছি। চিঠি স্যারে কয়, তোমার আমি লেখা শিখাম। হুম, যখন লেখা শিখবা, চিঠি লেখা যখন শিখবা, তখন তখন গরিব মানুষ, তোমার ওইটা যথেষ্ট হইব। তোমার নাম্বার শিখামু, ইংলিশে 100 পর্যন্ত শিখামু, ABCD শিখামু, সব শিখামু। পরে আমার চিন্তা ভাবনা, আমি উপরে যাবো, আরও কাজ শিখুম, আরও অন্য গার্মেন্টসে যাবো বেশি বেতনে। তখন ইপিজিটে আর কি, ইপিজিট রপ্তানি উদ্বোধন করলো। তখন আমি এক ইপিজিটে কোরিয়ান কোম্পানিতে ইন্টারভিউ দিলাম। তখন কোরিয়ান কোম্পানি ইন্টারভিউ দিলাম, তখন 1300 টাকা বেতন ধরলো। আপনি তো 1500 টাকা বেতন পাইলেন? ক্যাপাসিটি অনেক ভালো, ও, ডিসিপ্লিন ভালো। আচ্ছা, আচ্ছা, গাড়ি আছে ঢাকা পর্যন্ত, মাইকোদা নিয়ে যাইব। আচ্ছা, তারপর দুপুরে লাঞ্চ খাওয়াইবো কোম্পানি। আচ্ছা। তারপর 3 মাস পর পর বেতন বাড়াইবো। ও, হ্যাঁ, তারপরে আমি যদি 5 বছর চাকরি করি, আমার ফাইনটের থেকে টাকা কাটবো, আবার কোম্পানি ফাইনটে কাটবো, এটা আবার শেষ এরকম মাস আবার দিব? দিবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বুঝছি, কোনো প্রভিডেন্ট ফান্ড যেটাকে হ্যাঁ, বলে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে যদি সিরিয়াস কোনো অসুস্থ হই, আমি হারে চিকিৎসা ট্রিটমেন্ট করবো, এরকম আর কি। হুম, ডিসিপ্লিন ভালো, অনেক নিয়মকানুন ভালো, বিদেশি কোম্পানি। তখন তো আমি খুশি যে সবকিছু দা ভালো। হুম, বিদেশি কোম্পানিতে চাকরি হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, 300 টাকা কম থাক, আমার বোনে আবার এই দিক দিয়ে পাইতেছে, হুম, থাক। তখন আমি যাওয়া আসা করি মাইকোদা। বুলিয়ারপুরে মানুষ মনে করে কি আমি মনে হয় কত বড় চাকরি করি, যে মাইকোদা নিয়ে যায়। স্যারেরা যাইতো ঢাকা থেকে, আমার নিয়ে যেত। আমরা দুইটা বান্ধবী ছিল, একজন, আমার নাম সুপিয়া, আমার নাম সুপিয়া, এই দুইজনে একসাথে যাইতাম। এরকম করতে করতে হ্যাঁ সাথে তেমন আমার যোগাযোগ হয় না। রাস্তায় এসে দাঁড়ায় থাকে। এই দারুণ সাহেব? হ্যাঁ, দারোয়ান সাহেব রাস্তায় এসে দাঁড়ায় থাকে। তো আমার বান্ধবীকে, আপনি হঠাৎ করে একদিন রাস্তায় এসে দাঁড়ায় রয়েছে বুলিয়ারপুর, আপনি এখানে কে? কয় কি, আপনাদের দেখা পাই না, কত দিন ধরে খুঁজতাছি, হুম, আপনারা কোথায় চলে গেছেন? হুম, কয়, আমরা তো ইপিজিটে চাকরি করি। আচ্ছা, তো কয় কি, তাহলে আপনাকে বাসায় আমি যাবো, আমার জরুরি কথা আছে। হুম, তখন নানার কাছে বললো যে আমি এরকম এরকম সুপিয়ারে বিয়ে করুম। কয় কি, তোমার বাবা মা রে নিয়ে আসতে বলছিলাম, তুমি আনছো? হুম, কয়, আমার বাবা মা তো আসবো না। কয়, আসবো না তাহলে কেমনে? এক বোন ভুল করছে, আর এক বোনের যদি আমরা না যাই না, না শুই না, এরকম করে, তাহলে তো কপালটাই পুরা। হুম, না, এইভাবে হইব না। না, না, এই তারে গরম কথা বলে তারাই দিছে। হুম, কয়, ও আমার দায়িত্ব আছে। এই বেতনে লেট হইতো, দোকানে বাকি থাকতো, হুম, তখন কাঁচা বাজার যদি না থাকতো, হুম, আমরা চাল ডাল হয়তো বাকি করে আনতাম, কিন্তু কাঁচা বাজার তো বাকি দেয় না। তখন ওই নানা মাছ এনে দিত বাকি করে, সবজি এনে দিত বাকি করে। হুম, ওই নানাটা আমাদের অনেক সহযোগিতা করছে। জি, তখন বলতো যে ও আমাকে বাড়িতে থাকে, ওর বাপ নাই, বড় ভাই নাই, ওর দায়িত্ব, সবার দায়িত্ব আমার। হুম, তুমি মা বাবা নিয়ে আসতে বিয়ে হবে, নাইলে হবে না। তুমি তাইলে এখানে চলে আসবা, আর কোনো দিন আসবা না। এই নানা বলে দিল এটা? হ্যাঁ, হুম, নানা বইলা দিল। তখন আমারও একটু মোহব্বত হয়ে গেছে।
নানার কথাটা আমি একটু কষ্ট পাইলাম। ও মানে আপনি তখন দারোয়ানটাকে পছন্দ করে ফেলছেন? একটু একটু আচ্ছা। আর কি। ওকে। তখন আবার ভাবলাম যে নানা ভালোই করছে। ওই তখন নানার মেয়ে একটা বিদেশ যাবে, গৃহকর্মী। হ্যাঁ তখন কয় কি সুপিয়ারে বিদেশ পাঠাবো, আমার মেয়ে যদি যায় ভালো যদি পায় হ্যাঁ। তাইলে ওরে আমি পাঠাই দিম। 96 বা 95 সন রপ্তানি চাকরি করে আমার যে আমাকে আবার বোনাস দিত, টার্গেট বোনাস জমাইয়া পাঁচানি দিয়ে একটা কানের দুল বানাইলাম স্বর্ণের। ওখানে পাসপোর্ট করাতে টাকা নাই। ওখানে নানাকে এটা বেচা হালা, বিদেশ গেলে কত কিনা পারবি, এটা বেচা ফেলা। আমি কই নানা এত শখ করে বানাইলাম, এটা বেচুম। কয় মাসের কাজ দিয়ে এটা বানাইছেন? 5 আনি স্বর্ণ? 1 বছর টাকা জমাইয়া কানে। 1 বছর ধরে জমাইতে হয়েছে এই টাকাটা? পরে ওইটারে বিক্রি করে দিলাম, বিক্রি করে 1500 টাকা দিয়ে পাসপোর্ট বানাইলাম। যে মালিকের বাসায় নিব, মালিক খালার মালিকের ভাইয়ের বাসায়, ওই মালিকে জেলে নিল। কোন দেশের জন্য এটা চেষ্টা করছেন? বাহারেন। বাহরাইন। বাহারেন। খালা চিঠি পাঠাইতো যে ওখানে সম্ভব না, ওই সুপিয়ারে চাকরি করবার কও। হ্যাঁ। হুম। দেরি আছে, নিব না এটা কয় না, যে দেরি আছে। তখন আবার রপ্তানি চাকরি করলাম। চাকরি করতে করতে হঠাৎ করে খালা আবার 1 বছর পরে 1.5 বছর পরে বললো যে হ্যাঁ ওর মালিক যে ছাড়ছে, আবার আনবো রে। তখন আবার পাসপোর্ট পাঠাই দিল। তখন বিষয়তে তো আরও 8 মাস চলে গেল। আমি কাজ করতাম, আমি কাজ ছাড়ি না, ইবিজিতে কাজ করতেছি। পরে আমার বেতন ওইখানে 2000 টাকা গেছে। আমি কই কি ওখানে বেতন দিব কত? কয় 3500। আমি কই না না, আমি 2000 টাকা পাই, ওখানে 3500 টাকা বিদায় যাবো মা ভাই বোনরে ফালাই থুয়ে। কয় যা, ওখানে খাওন দিব, কাপড় চোপড় দিব, তেল সাবান দিব, এখানে তো সব লাগে, ওই খালি টাকাটি পাঠাবি। তাহলে টাকা লাগবে কত? কয় কি 40,000। সেই যুগে 40,000। কয় 40,000 আমারে দিবি। বন্ধ সই করে গেলাম। এই 40,000 টাকা আপনি বন্সই করলেন হ্যাঁ হ্যাঁ দিব। যে কামাই করে আপনি টাকাটা দিবেন। শুধু পাসপোর্ট আমার টাকা দিয়ে করছি, 1500 টাকা দিয়ে। প্রতি মাসে 3500 টাকা বেতন পাইতাম। খালা রাতে দিতাম, আচ্ছা। হ্যাঁ অ্যাকাউন্টে পাঠাইতো। আমার তো সংসার চলতো না, মা সংসার চলতো, বোন তো অল্প টাকা বেতন পায়। এলা মা চাইতো টাকা, পরে নানা কিছু দিত, 500 টাকা দিত বা 1000 টাকা দিত, সব টাকা রেখে দিত। নিত। এই যে হ্যাঁ 40,000 টাকা দরকার, 2 বছর ওইতে 2 মাস বাকি, 40,000 টাকা আমার শেষ হইলো। তো 2 মাস আর 2 মাসে 6,000 টাকা। এনে মালিকে তার রাখতে চায় না বেতন। হ্যাঁ 2 বছর কন্ট্রাক্ট হয়ে গেলে যদি যার কাজের দরকার সে রাখে, যে আমার কাজের দরকার, আমার কাজের মেয়ের দরকার, রাখে। এখন হয়তো কয় 2 বছর শেষ হয়ে যায়, তুই থাকবি না যাবি? আমি কই কি না, আমি যাবো, আমার মা ভাই বোন দেখুম না। আর ওইখানে কষ্ট, ভাত রান্না করতো, এত কটা করে ভাত দিত। তো আমি তো জোয়ান, আমার তো বেশি লাগবে। তো বেশি লাগলে বেশি দিত না? না। কেন? কিপন। কি বলেন? কিপন। খালার কাছে বলতাম খালা আমার বেশি খাইতে দেয় না, হেরা কত কিছু খায়, আপেল কমলা খায়, আমার তো একটা দেয় না। কই তুমি আড্ডা খাইবে? আমি আড্ডা খাবো, আমার তো ভয় লাগে। আড্ডা মানে? মানে তুমি নিজে নিয়ে খাইবে, বলতো তুমি নিজে নিয়ে খাইবে। আমি কেন, আমার ভয় লাগে, আমার ভয় লাগে। হেরা এই যে ওই ড্রয়িং রুমের থেকে রান্নাঘরের গেলার সিস্টেম দরজা, এটা দেখা যায়, রান্নাঘরে আমি কি করি কি না করি দেখা যায়। আমি পারম না, আমি আড্ডা নিজের ইচ্ছা মতো খাইতে পারম না। আমি খিদায় কষ্ট করলে, আমার বাংলাদেশে চাকরি ভালো। আমরা ইবিজিতে চাকরি করছি, ভাত সামনে এনে দিচ্ছে, ডাউল ফ্রি, ভাত ফ্রি, যত খাইতে পারো। তো এরকম মাইপা ভাত দিলে হয় নাকি? আমার সকালকার নাস্তা দুপুর 12টা বাজে দেয়, আমি থাকুম না। পরে চলে আসলাম, মাত্র 6,000 টাকা হাতে করে নিয়ে আসলাম। 2 বছর খাইটা? হ্যাঁ হ্যাঁ 40,000 টাকা দিয়ে 6,000 টাকা হাতে নিয়ে আসলাম। তো নিয়ে এসে আবার গার্মেন্টসে ঢুকলাম। ভাই বোনের জন্য কিচ্ছু আনলাম, শুধু বাইরের জন্য একটা ঘড়ি আনছিলাম, ছোটো ভাই চাইছিল একটা ঘড়ি, ভাইও বড় হয়েছে, বোনও বড় হয়ে গেছে গা। আবার চাকরি করলাম, চাকরি ধরে তারপরে আবার চাকরি করি। বেতন তখন বেশি হয়ে গেল, তখন বেশি 1700 1800 এরকম ওভার টাইম পাই। তারপরে 3 4 5 এরকম আর কি, বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন রকম বেতন ধরে আর কি সিস্টেম। তো চাকরি করি, ভালোই বেতন পাই, ভাই বোনে ভালো ছিল। এখন বোন তো বিয়ার উপযুক্ত, ছোটটা হইতেছে, আমি হইতেছি। একটা মেয়ে আমার কাছে আসছে, আমার একটা চাকরি নিয়ে দাও না আপা, হাদের বাড়ি রংপুর। আমি কই চাকরি নিয়ে দেবো, তুমি লেখাপড়া জানো? তখন হেল্পার লেখাপড়া লাগে, নিম্নে তো 5 পাস 4 পাস এরকম লাগবে। আমাকে তুমি লেখাপড়া জানো? কয় কি না। আমাকে তাহলে তোমার আমি, আমার পরিচিত একজন লোক আছে, তারে তোমার কই আমি হয়তো ফিনিশিংয়ে নিয়ে দিতে পারি,
পেক করব মাল, লেখাপড়া লাগে না। তখন আমি ওই গার্মেন্টসে নিয়ে গেলাম, ওই যে দারোয়ান। ও আচ্ছা আচ্ছা, ওই এই দারোয়ানের দারোয়ান। আমার তার আর কোনো পরিস্থিতি না, আর হ্যাঁ এই পরিস্থিতি নিব না তো। হ্যাঁ সুফিয়া, তুমি এত বছর পর করতে গেলে। তখন ওই মেয়েরে নিয়ে চাকরি দিয়ে দিল ফিনিশিংয়ে। তখন ওই মেয়ের কাছে খবর দেয়, চিঠি দেয়, আমি এখন তোমার অপেক্ষা আছি, এই সেই নানানটা বলে। আমারও একটু হলে মায়া আছে, আগের একটু আছে আর কি। এরকম মাঝে মাঝে যদি 5টায় ছুটি হয়, হ্যাঁ গেটে যে একটু দেখা করি আর। ওর ভাইও চাকরি করতো এখানে, ওর ভাইও জানে এই বিষয়টা। তখন আমার মনে একটা সন্দেহ এসে গেল, কিরে এতদিন পর দেখা হইলো, নিশ্চয়ই হ্যাঁ বিয়ে করছে, যেহেতু হ্যাঁ বয়স বেশি। হ্যাঁ একটা বন্ধু ছিল, আমি বলি কি ভাই, আমি একটা কথা জিজ্ঞেস করলাম, এই কথাটা ওনারে বলবেন না। কয় কি? আমি কি আমারে নিজের বোন মনে করে আমারে সত্যি কথা বলবেন? কয় কি বলেন? আমি কই কি হ্যাঁ কি দেশে গিয়ে বিয়ে করছিল, বিয়ে করছে? কয় কি না। আমাকে মিথ্যা কথা বললেন না, এতদিন কি হ্যাঁ আমার অপেক্ষা আছে, হ্যাঁ তো মিথ্যা কথা বলতে পারে? কয় কি না, বিয়ে করে নাই। তারপরে আমার ভিতরে একটু বিশ্বাস বেশি হয়ে গেল যে সত্যি বিয়ে করে নাই। কারণ আমি তাদের বাড়িঘর চিনি না তো, দেখিনি তো কখনো। তখন হ্যার ভাই রুটিতে চাকরি করতো, রুটি বানাইতো। তখন আমি যা জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই একটা সত্যি কথা বলেন তো। কয় কি? আমি কি, আপনার ভাই তো একটা মেয়ের পছন্দ করে। আমি আবার আমার কথা বলি না। আমি কই কি, আপনার ভাই তো আমার বান্ধবীর পছন্দ করে, বিয়ে করতেছে, আপনার ভাই কি বিয়ে করে নাই? কয় কি, কতক্ষণ চুপ করে থাকে, বলে কি কি না। আপন ভাই হ্যাঁ একই ফ্যাক্টরিতে? হ্যাঁ, উনি গার্মেন্টসে, উনি রুটির ফ্যাক্টরিতে। আচ্ছা আচ্ছা। অনেকক্ষণ চুপ করে থাকে, তারপরে বলে কি কি না। তো বিশ্বাসটা আরো বেশি বেড়ে গেল যে ভাই যখন বলছে বিয়ে করা নাই, তখন হয়তো বিয়ে করা নাই। এরকম করতে গেল, আরো 2-1 বছর চলে গেল, আরো আগ্রহটা বাড়লো। তখন আমরা নিজে নিজেই বিয়ে করলাম। নিজে নিজে বিয়ে করলেন, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন? হুম। কেন মাকে জানান নাই আপনি? মা রাজি ছিল না? না, মা রাজি ছিল না। মা কয় আর বাপ মা যদি আসে, সবাই একই একই কথা বলে যে বাপ মা যদি আসে তাইলে। আর হ্যাঁ কয় আমার বাপ মা আইব না, কারণ বাপ মা কেন আসবে আমি না? শিক্ষিত, তুমি শিক্ষিত না, তোমরা গরিব আমাকে থেকে। ও আমার এগুলো বাপে বলতো? মেম্বারি করে, আমার বাপে মেম্বারি করে, মেম্বার, এটা মাইনা নিব না। তখন একলা একলা বিয়ে করলাম। বিয়ে করার পরে আর কি, হ্যার বাসায় হ্যাঁ থাকে, আমার জায়গায় আমি থাকি, মা ভাই বোনের সাথে থাকি। জানান নাই বাপ না, ফ্যামিলিতে? জুন মাসের 26 তারিখে মনে হয় বিয়ে হয়েছে। 26 তারিখে, কত সাল? 2001 সাল। 2001 সালে। আচ্ছা। 26 তারিখে বিয়ে হয়েছে। বলে কি, তো 26 তারিখ, 1 তারিখ আসুক, তারপরে দেখা যাক বাসাটা নিমু। মানে আছে না যে অন্য জায়গায় যে আমরা বিয়ে করছি, না, কার বাসা? আমাদের বাসায়। মানে আমি বিয়ে করব। আপনার বাসাতে কি? হ্যাঁ, আপনার মা ছিল না, আপনার বোন আমার ছিল? মা বাবা, মা ভাই বোন কেউ রাজি না। কিন্তু আপনার বাসায় কিভাবে হলো তাহলে? আমি যে রাজি, আমি রাজি, আমার দুলাভাই কি কই, যখন রাজি তাহলে কি করার আছে। ও বোন যদি বোন কয় কি, আমার বোন যদি আবার কিছু করে, এটা ভয় পাইতেছে আর কি। আমি তো কিছু করুম না, আমি এটা জানি যে আমার বোন ভয় পাইতেছে যে থাক বিয়ে দিয়ে দাও। তখন তারা কাজে জিজ্ঞেস করছে, কাজে আমার পরিচিত, সত্যি তুমি বিয়ে করছো নাকি দেশে, তোমার বউ বাচ্চা আছে নাকি? কয় কি না, না নাই। কয় কি মিথ্যা কথা বলো না, ওই গরিব মানুষ, ও গরিব মানুষের মেয়ে, তুমি ওর কষ্ট দিও না, ওর জীবনটা নষ্ট করো না। ও কলাম বউ পোলা পান থাকলে কলাম একদিনও ভাত খাইব না। এটা ওর বোনের জামাইয়ের সাথে 4 বছর পরে কথা কইতেছে। কয় কি না না, আমার বউ বাচ্চা নাই, সম্পর্ক 7 বছর। আমাকে 7 বছরে হ্যাঁ তো আমার সাথে ছলনা করবো না। হ্যাঁ একটা বলছে, সুপিয়া তোমার সাথে যদি আমি ছলনা করি তাহলে আমি জানোয়ারের চেয়ে খারাপ। তুমি গরিব মানুষ, তুমি এতিম মানুষ, আমি তোমার কষ্ট দিব না। তারপরে হ্যার বাসায় হয়ে গেল, আমার বাসায় আমি থাকলাম। পড়ছে 1 তারিখে রুম টুম নিব, তারপরে 1 তারিখে আসলো। ওই নানার বাসায় একটা রুম নিলাম। আচ্ছা। হ্যাঁ, রুম নেওয়ার পরে 15 দিন হয়েছে। পাশাপাশি, তার মানে মা বোন সবাই পাশাপাশি? আমি চাকরি করি ভিজিটে, হ্যাঁ চাকরি করে হেমাদপুর। মা তখন কি ঘরে বসা? হ্যাঁ, মা ঘরে বসা, আপনি চালান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চালাই। আমি বইলাই নিছি যে আমি যদি বিয়েও করি, কিন্তু আমার মারে আমি ছাড়তে পারবো না। মানে আমার মারে দেখতে হইব। আমার ভাই বোন বিয়া যখন হইব, বাইরে বিয়ে করম, বোন বিয়া দেবো, তখন আমার দায়িত্ব শেষ, তখন শুধু মা থাকবে। সব করছে। তারপর হ্যাঁ তো ভাইয়ের সাথেই থাকে, মাঝে মাঝে আসে যায়। বাকি 15 দিন আসে না, দেখা করে না। তখন আমি কি ব্যাপার, দেখা করে না কে? গেটে যাই, ছুটি হয়ে যায় তাড়াতাড়ি। আমি গেটে যাই, একদিনও পাই না, কারণ হ্যাঁ ছুটি হয় একদিন, আর আমার ছুটি আর একদিন, আর অন্য সময় এরকম। মানে বিয়ের 15 দিন পরেই চেঞ্জ? মানে দেখা করে না, প্রথম 15 দিন দেখা করে, এর পরের 15 দিন দেখা করে না? আচ্ছা। চেঞ্জ হয়ে গেছে।
তখন ওই যে আমার বান্ধবী, ওর নাম সুপিয়া। আমি কই কে এই সুপিয়া পা, হ্যাঁ আসে না কে, আমার লোক দেখা করে না কে, কয় কি তা তো কইয়া পারম না, চলো গেটে যাই। এটা কি বিয়ের কয় মাস পরের ঘটনা? বিয়ের 15 দিন পরে। মানে মাসের প্রথম 15 দিন হ্যাঁ পরের ঘটনা হ্যাঁ হচ্ছে হ্যাঁ এটা? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তো আপনি 15 দিন পরে খোঁজ নিছেন? হ্যাঁ, জুন মাসে 26 তারিখ বিয়েছে, জুলাইতে এই ঘটনা, আচ্ছা, জুলাই শেষের দিক দিয়ে। ওকে। তারপরে আমি কিছু পেপা চলেন হের বাসায় যাই, হের বাসা নাম চিনি, 2 ভাই থাকে মেসে। কয় কি বাসা যাওয়া ঠিক হবে না, চলো আগে গেটে যাই। পরে গেটে গেছি, কয় ছুটি হয়ে গেছে। পরে বাসায় গেছি, দেখলাম যে দোকানে হ্যাঁ আবার সিগারেট খাইতো, দোকানে সিগারেট কিনতেছে। তো এটা দেখে ওখানে মানুষ আসে, ওখানে কথা বলবো না, গেছি বাসায়। বাসায় যাইয়া দেখি একটা বাচ্চা শোয়ানো খাটের ভিতরে, একটা মহিলা ঘরের ভিতরে, একটা মহিলা ঘরের ভিতরে একটা বাচ্চা খাটে শোয়ানো। আমার তো ভিতর উলট পালট হয়ে গেছে। পরে আমি তো আর ওইখানে যাই নাই, আমার শরীর কাঁপুনি উঠে গেছে। পরে আমি ওইখানে জানি সুপিয়ারে পাঠাই দিছি। আমি এই রাস্তায় দাঁড়ায় থাকি, তুমি যাও তো দেখো তো ওই বাচ্চাটাকে আর ওই এই মহিলাটাকে। হ্যাঁ মনে করছে যে হ্যাঁ হয়তো পাশের বাড়ির কেউ, এরকম পাশের রুমের কেউ। কয় কি হারে না, হ্যাঁ এরকম কাজ করতে পারবো না তোমার লগে, হ্যাঁ এত কথা কইয়া তোমার এত দিন অপেক্ষা করে বিয়ে করলে এই কাজটা করবে। আমার ভিতরে কেমন যেন লাগতেছে, বাচ্চাটা হয়তো 2-1 মাস হবে এরকম। পরে হ্যাঁ যা জিজ্ঞাসে, আচ্ছা এই ওই বাইক কই গেছে? কয় কি আপনি কে? কয় কি আমি হ্যাঁ অফিসে চাকরি করি, আমার আজকে হাজির ওঠায় নাই, মানে গেটে তো হাজির ওঠাই তো, আজকে হাজির ওঠায় নাই, ভুল হয়েছে। কয় কি হ্যাঁ দোকানে গেছে। কয় কি আসবো কখন? আমরা তো দেখেই গেলাম। কয় কি আপনি কে? কয় কে আনে হ্যাঁ আমি হ্যার স্ত্রী। কয় কি বাচ্চা? কয় কি হ্যার? কয় কি হ্যাঁ বিয়ে করছে? তা আমাকে তো অফিস দিয়ে কয় বিয়ে করে নাই। কয় কি বিয়ে করছে 1.5 বছর হয়ে গেছে গা, ধ্যান না বাচ্চা, আমি ডেলিভারি হয়ে গেছিলাম দেশে। হুম। ওখানে আমি তো অন্য জায়গায় দাঁড়ায় দিছি। আপনি তখনও জানেন না? না, আমি বাহিরে দেশে, আমি অপেক্ষা করতেছি সুপিয়াপা আসে না কেন। পরে অনেকক্ষণ পরে আসছে। আমি কই সুপিয়াপা, তো তুমি এত দেরি করলা কে? তুমি করে বলতাম, একটু কখনো বয়সে আপনি বড়, একটু আপনি বয়সে হ্যাঁ। বড়। হ্যাঁ, আমি তুমি এত দেরি করে এলে কে? কয় কি আর কইও না, সব শেষ, এখানে কোন যাবে না, বাসায় চলো। আমাকে কি হয়েছে কও? কয় না বাসায় চলো। আমি কই কও কি হয়েছে? ওই মহিলাটা কে? কার কোন যাবে না, বাসায় চলো। তো আমার ধাক্কায় বাসায় নিয়ে আইলো। বাসায় নিয়ে আয়া পরে ঘরের ভিতরে বইয়া আমার কইলো, তুমি তার সর্বনাশ হয়ে গেল গা, তুমি যা ঘৃণা করতাম, মানে যা তুমি পছন্দ করতাম না, সেটা তোমার জীবনে ঘটে গেল। আমাকে কি? ওইটা তোর বউ। আমাকে কি কও? কয় কি হ ওইটা বউ, ডেলিভারি এবার গেছিল বাসায় দেশে। আমাকে তো ও তো বিয়ে করছিল না। কয় কি বিয়ে করছে 1.5 বছর। ভাই বোন মা এগোর সামনে আমি কি বলুম, আমার বলার ভাষা নাই। তখন ওই যে আফাইটা বইলাইলো, সুপাইভাইজার বইলাইলো, ওই বউটা অনেক চালু। ওই বউ ওর কাছে আবার বলছে, আচ্ছা তো আপনাকে বাসা কোন জায়গায়? কইছে আমাকে বাসা বলিয়ারপুর। তা আমি বলছি, আপা আপনি ঠিকানা দিছেন? কয় কি হ, আমি তো কইছি বলিয়ারপুর বাসা। তো আমি পরের দিন ডিউটিতে চলে গেছি। ওই মহিলা ওই হেমাদপুরের লোকজন নিয়ে আইসা আমাদের বাসায় উপস্থিত। হ্যাঁ আমি হ্যার নামে কেস করুম, হ্যাঁ আমার স্বামীর লগে বিয়া বইল কে লেগে। পর আমার মায় কইছে আমরা দিবার চাই নাই গে, আমার মেয়ে রাজি, আর হ্যাঁ জোর করে আমার মেয়ের বিয়ে করছে। এলা আমি কেস করুম, তাড়াতাড়ি তালাক দিবার কন, তাহলে আমি কেস করে দিমু। পরে আমি বাসায় এলাম, মা আমার এগুলো বললাম, আমার মা বোনের সবাই বকলো, মানে মরগা মরে জাগা, এই জীবন হচ্ছে মরা জীবন বহুত ভালো। পরে আমি কান্নাকাটি করি, আমার সবাই সান্ত্বনা দেয়, দেখ তোর জীবনটা নষ্ট হয় না, অন্তরি মানুষ 2টা বিয়া বহে, তোর জীবনে যা গইটা গেছে, তুই ওখানে কিছু হয় না, বাচ্চা কাছে হয় না, তুই ওরা তালাক দে। তখন আমার মনে কয় কি আমি একবার বিয়া বইছি, আবার আমি তালাক দিমু, এটা আমার পক্ষে সম্ভব না। তখন আমি কিছু দূর অপেক্ষা করলাম। আমি ভাবলাম, ওই আমার একদিন বলছিল বিয়ের পরে যে সুফিয়া যদি কখনো জ্বর আসে তুমি আমার ভুল বুঝবা। আমি কি না,
কই যদি কখনো জ্বর আসে বা জ্বরে যদি সবকিছু শেষ হয়ে যায়, সবকিছু তো শেষ হয়ে যায় আবার তো ঠিক হয়ে যায়, জ্বর থেমে গেলে সব ঠিক হয়ে যায়। যদি কখনো জ্বর আসে তুমি আমার ভুল বুঝো না, তুমি হয়তো আমি কোনো দিন যদি দেখবা তোমার সাথে দেখা করি না বেশি, 1 সপ্তাহ হয়ে গেছে বা 10 দিন হয়ে গেছে, তুমি আমার ভুল বুঝো না, মনে করবে আমি খুব বিপদে আছি, তখন আমি বুঝি না, অতটা বুঝি না যে কিসের জন্য এটি বলে। আমাকে না, জ্বর তো সবার জীবনে আসে কম বেশি। আমার বাবা মেম্বার, আমার বাবা একটা সম্মানীয় লোক, হয়তো কোনো জ্বর আসতে পারে। পরে আমি কই কি ঠিক আছে, তখন এই ঘটনা আমি তার তা জানি না, তখন ওই কথাগুলো মনে পড়লো যে সেই জন্য আমরা এই কথাগুলো আমার বলছে, আজ সেই জ্বর আসছে। তখন আমি নিজের শক্ত করলাম, তখন আমি ডিউটিতে যা কান্দি, আফাই বুঝায়, মানুষে বুঝায়, স্যারেরা বুঝায়। আমার স্যারে পিএম স্যার ডাক দেয় না, কয়েক তুমি কান্দো কে, কাজ করো না, কান্দো কি হয়েছে তোমার? আমি পরে খুলা বললাম স্যার এই ঘটনা। কয়েক বাদ দাও তো, মনে করো পকেট থেকে 20টা টাকা হারাই গেছে, মনে করবা পকেট থেকে 20টা টাকা হারাই গেছে, শক্ত করো, মনটারে শক্ত করো, জীবনটারে এ, সবকিছু মাইনা নাও, ব্যাঙ্গা পড়ো না। তুমি ব্যাঙ্গা পড়লে তোমার মা ভাই বোন দেখবো কে? পরে আমি কাজ করি, খাই না দেয় না, কাজ করি, প্রচুর ভালোবাসতাম আমি। আমি কখনো ভাবি না আমার সাথে এরকম করব। আমি যেটা অপছন্দ করি সেটা আমার জীবনে এরকম করে চলে আসবে আমি কখনো বিশ্বাস করতে পারিনি। তখন নানা বললো কি, দেখ এইভাবে ঝুলিয়া থাকিস না, তোর একটা জীবন আছে, ওই বউ তোর কোনোদিন খাইতে দিব না। আর আমি অপেক্ষায় আছি যে হয়তো আমার সাথে দেখা করব, ওই যে বলছে যে জ্বর আসলে, জ্বর থামে গেলে আমি চলে আসুম। তা আমি কারো কথা পাত্তা দিই না, আমি কাজ করি, হয়তো খাই না ঠিক মতো, ঘুমাই না, কিন্তু কাজ ঠিক মতো করি, ভাই বোনের ঠিক মতো দেখাশোনা করি। এদিক দিয়ে বোন ছোটটা বড় বিয়ার উপযুক্ত হয়ে গেছে, ভাই পড়ালেখা করতেছে, জুলাই শেষ, আগস্টের 1 তারিখে ওই মহিলা আবার আসছে। আইসা আমি তখন বাসায় শুক্রবার করে আসছে, জানি শুক্রবার আমার বন্ধ থাকে, শুক্রবার এসে থাপাত আমার হাত ধরছে, বোন রাগের মাথায় কিছু হয় না, আমি যে কইছি কেস করুম এসব করে কিছু হইব না, তুমি ওরে তালাক দাও, তোমার জীবনে কিছু হয় না, আমার একটা বাচ্চা আছে, তোমার তালাক দিয়ে দাও। তখন আমি বললাম যে আমার একটা জীবন আছে, আমার জীবনটা যে নষ্ট হয়ে গেছে আপা, আমি তো জানি, আমি তো মিথ্যা কথা বলে আমার বিয়ে করছে। কই তুমি যদি আমার কথা মাইনা না নাও তাইলে দেখো তোমার কপাল কষ্ট আছে, আমি কেস সত্যি করব। আমি বলছি ঠিক আছে যান, আপনি বাসায় যান, আমি অফিস থেকে ছুটি নিয়ে আসি, কবে যাওয়া লাগবে বলেন। কই আমাকে বাসায় যাইবা, আমাকে বাসায় যাই, আমি সব রেডি করে রাখবো, তুমি খালি সাইন করে আইবে। তা আমার আমার আমি আমার বান্ধবী শিখাই, কই সাইন করবি না তুই, তোর যদি 1 লাখ টাকা দেয় তাহলে সাইন করবি। আমাকে দূর টাকা টুকা দেয় কি হইব। আমার আশা ছিল যে ওই কইব না, আমি ওরা ছাড়ম না, সবার সামনে কইব, আমার ওইটা মনের মধ্যে বিশ্বাস ছিল, আমার ওর প্রতি বিশ্বাস ছিল। তখন আমার দুলাভাই সবাই চাই যে আমি ওরে তালাক দিই বা আমি সাইন দিয়ে আসুম। তখন আমার মনে একটাই বিশ্বাস যে ওই কইব না, আমি ভাত কাপড় না দেয়া বললাম কিন্তু আমি ওরা ছাড়ম না, ওর চাকরিও করে খাইবো, আমার কাজ আমি করে খামো, কিন্তু আমি বউ ছাড়ম না, এরকম বলবো আর কি, আমার মনে এরকম বিশ্বাস ছিল। তো আমি গেলাম, এক শুক্রবারে বোরে পাঠা দিলাম, আর এক শুক্রবার আমরা গেলাম। আমি বলে পড়তে কিছু ওই কাজেরে নিয়ে গেলাম, কিছু লোক নিয়ে গেলাম, সব আমার বুঝাইতেছে দুলাভাই সবাই বুঝাই, তুই তাল্লাক দিয়ে আহিস, তাল্লাক দিস, আমার মাও বইলা দিল তাল্লাক দিস, ওর বাদ তুই খাইয়া পারবি না, বউ অনেক চালু, তোর খাইবার দেবো না। তখন আমি গেলাম, যে রুমে বসতে দিল। তখন বলিয়ারপুরের লোক আর হেমাদপুরের লোক, ওই দুই পাশের লোক জাস্ট হইয়া বললো কে, "এই, তুমি কি ওরে নিয়ে খাইবা? মেয়ে তো ছোট আর তুমি তো বয়সে বড়, তুমি এই ভুলটা কেমনে করলা? মেয়ে হয়তো তোমার পাগল মতো ভালোবাসা বুঝতে পারে নাই, ওর জীবনের প্রথম, তো তুমি কি এই ভুলটা কেমনে করলা, ওর জীবনটা নষ্ট করলা? তুমি কি ওরে নিয়ে খাইবা?" কয় কি না, আমি একজনের জন্য 3 জনের জীবন নষ্ট করতে পারব না, মানে আমার একজনের জন্য হ্যাঁ 3 জনের জীবন নষ্ট করবো না। হে এর বাচ্চা হ্যার বাচ্চা, হ্যার বউ, হ্যাঁ। এই কথা শুনে তখন আমি কানতে কানতে অজ্ঞান হয়ে গেছি। তখন আমার আপা পানি পুনি ঢেলে ঠিক করছে যে কি বললো এটা,
আমি এই 7 বছরের প্রতিদান কি পাইলাম এই কথাটা, যে একজন তিনজনের জীবন নষ্ট করতে পারবো না, তা আমার জীবনটা কে লেগে নষ্ট করলো। পরে কানতে কানতে অজ্ঞান হয়ে গেছি ওই মুহূর্তে। হ্যাঁ আর কি আমার টিপসই নিয়েছে, আমি সাইন দিইনি। টিপসই নেওয়া পরে আমি ওই অসুস্থ অবস্থায় আমার আফায় আমার সবাই বাসায় নিয়ে আসছে। ভাত খাইতাম না, গোসল করতাম না, কাঁদতাম, আমার কেমন যেন হয়ে গেছিলাম গা। তারপরে সবাই বুঝাইলো দেখ হ্যাঁ তো ভালো না, হ্যাঁ তো লোভ লালসে তো মনে হয় বিয়ে করছে। তখন মনের ভিতরে আসলে যে হয়তো হ্যাঁ আমার লোভে বিয়ে করছে, যে আমি বিদেশ থেকে আইছি, হয়তো আমার টাকা পয়সা আছে। সবাই এরকম বুঝাইলো যে তোর হয়তো লুবে বিয়ে করছে, তোর ভালোবাস নাই। যে মানুষ ভালোবাসলে হ্যাঁ কোনোদিন এই কথা কইয়া পারতো না, তোর ভালোবাসে নাই। তখন আমি জীবনটারে চেঞ্জ করে পালাইলাম যে না সত্যি হ্যাঁ আমার ভালোবাসে নাই, ভালোবাসলে আমার সাথে এরকম করতে পারতো না। তারপরে ভালোবাসতাম, তারপরে মায়া লাগতো, মায়া আর বলতে পারতাম না। বন্ধু বান্ধব যদি অন্য অন্য গার্মেন্টসে দেখা হইতো, রাস্তাঘাটে জিজ্ঞাসা করতো সুফিয়া আপা কেমন আছেন, কিরকম, আর বিয়া শাদী করেন নাই? না আমি বিয়ে করুম না এরকম। পরে 5-6 বছর চলে গেল। 15 দিনের সংসার আপনার? হ্যাঁ 5-6 বছর 15 চলে গেল। দিনের সংসার ডিভোর্স হলো কতদিন পরে? ডিভোর্স হয়েছে বিয়ের কয়দিন পরে ডিভোর্স হয়েছে? জুন মাসের 26 তারিখে বিয়ে হয়েছে, আগস্টের 6 তারিখে ডিভোর্স হয়ে গেছে। আরে জীবন। পরে হঠাৎ করে একদিন হেমতপুরে একটা নতুন ফ্যাক্টরি খুলছে, বেশি বেতন, হেমতপুরেই চাকরি নিলাম। দেখি ওই ফ্যাক্টরি যায় দেখি হ্যাঁ ওখানে চাকরি করে। আমি ঢুকছি 2 দিন ডিউটি করে, পরে দেখি এরকম ফ্লোরের ভিতরে হাঁটতাছে। পরে আমি পিএম এর কাছে যাই, স্যার আমি এই ফ্যাক্টরি চাকরি করব না। পরে আমাকে কি এরকম ঘটনা, হ্যাঁ উনি এখানে চাকরি করে। কয় ওনার কাজ উনি করবো, তোমার কাজ তুমি করবা। ওনার পাশে কি তুমি নিবা, তোমার পাশে কি ওনারা দিবা? তাহলে তুমি হ্যার কাছে হার মানবা কে লেগে? তুমি তার চোখের সামন দিয়ে ঘুরিয়া দেখাই দিবা যে তুমি শক্ত আছো, তুমি তোমারে ঠগাইছে কিন্তু তুমি ঠগো নাই, এরকম দেখাই দিবা। তারপরে কয় কি ভালো ভালো কাপড় চোপড় পরবা, ওরা দেখাই দিবা। তখন এখন তো বয়স হয়ে গেছে, এখন অন্যরকম হয়ে গেছি। তখন অন্যরকম ছিলাম। মানুষ কাউরে কষ্ট দেয় কেউ সুখে হইতে পারে না, হ্যাঁ সুখে নাই। তুমি জানো না হ্যার বউ চলে গেছে, তুমি জানো না? ও এটা কয় বছর পরে? এটা 4-5 বছর পরে। আচ্ছা। তুমি জানো না তার বউ চলে গেছে অন্য বেটার সাথে, তুমি জানো না? হ্যাঁ অন্য ফেরারির মতো তোমারে একটু ঠকেছে, তার চেয়ে বেশি হ্যাঁ ঠকছে। পরে আমি কি আচ্ছা ঠিক আছে আপনার কথা আমি চাকরি করলাম, কিন্তু আমি আমার সাথে যদি হ্যাঁ কোনোদিন কথা বলতে চায় আপনি কিন্তু রিস্ক নেবেন। আমার সাথে উনি কোনো উনি যেন কোনোদিন কথা না বলতে আসে। পরে হ্যাঁ ডাকদা বলছে যে সুপিয়ার সাথে কোনো দিন কথা বলার চেষ্টা করবেন না আপনি। কয়েক আচ্ছা ঠিক আছে, হ্যার কাছে হ্যাঁ করবো, আমার কাছে আমি করুন। মেয়েদের কাছে এটা বলে আমি ভুল করছি, আমি জীবনে বড় ভুল করছি, আমার এই ভুলের কোনো ক্ষমা নাই, আমি ওরে ঠকাইছি, আমি ঠকছি। ঠিক আছে আমার মা বাবা এখন আইবো, আমার মা বাবা ওরে নিব, আবার গ্রহণ করবো না। আমি 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 আমার পক্ষে সম্ভব না। পরে আমি ফেটেতে চাকরি ছেড়ে দিলাম, যে সবাই একজন এক কথা বলে, একটা মেয়ে একটা কথা বলে। পরে 1-2 দিন আমারও অন্যরকম মন মানসিকতা হয়ে যাব। তারা পরে চাকরি ছেড়ে দিলাম। চাকরি ছেড়ে দিয়ে চলে গেলাম জর্ডানে, চলে গেলাম জর্ডানে গার্মেন্টসে। জর্ডানে চলে গেলাম, জর্ডানে এমন গার্মেন্টসে গেলাম বেতন আর দেয় না। ওই দুপুরে ডাল ভাত খাইতে দেয়, রাতের বেলায় টমেটো টক দিয়ে ভাত খাইতে দেয়। সবাই আন্দোলন করে। জর্ডানে এগুলো হয়? হ্যাঁ গার্মেন্টসে নিছে, কোম্পানি ইন্ডিয়ান। আচ্ছা। জর্ডানে নিছে 200-250 কর্মী নিছে। ছেলেদের হোস্টেল আলাদা, মেয়েদের হোস্টেল আলাদা। তো 3-4 মাস হয় বেতন দেয় না। এখানে 70,000 টাকা দিয়ে গেছে নগদ, আবার ওইখানে গেটে টাকা কাটে, 50 টাকা করে কাটে। তো আমি গিয়ে সবাই এখন আন্দোলন করে। হ্যাঁ কি কপাল পুরা। তো বাংলাদেশে তো ভালো ছিলাম, এখন সবাই আন্দোলন করে। আমাদের দেশে তো আন্দোলন করা যায়, বিদেশের বাড়িতে আন্দোলন করা যায় না, নিজেদের লস হয়। পরে আন্দোলন করে আর খাইতে দেয় না। আন্দোলন করবা 3 বেলা না খায় এরকম। ওই যে খাইতে দেয় না দেখে ওর ভয়ে আর মানুষ আন্দোলন করে না, মানে বেতনও দেয় না।
তো সবাই মিলে স্যারের কাছে গেলাম, কোম্পানি এলো, কোম্পানির কাছে বললো, স্যার আমরা তো কেউ যারা হিন্দি পারে হিন্দি ভাষায় কথা বলে, স্যার আমরা তাইছে পয়সার জন্য, আমরা মেয়ে সন্তান স্বামী সন্তান ফালাইতে কেসের জন্য আসছি, টাকার জন্য আসছি না, তো বেতন না দিলে কেমনে? কই দেখো আমাদের কোম্পানি লাইসেন্স হয় নাই, এখানে চালাইতে গেলে লাইসেন্স লাগবে, কমপ্লেস হয় নাই। আমরা এখন আমাদের ডাইরেক্ট বাইয়ের কাজ দেয় না, আমাদের সাব কন্ট্রাক্টের কাজ চলতেছে, সাব কন্ট্রাক্টের কাজ যদি আমি টাইম মতো না দিতে পারি আমরা তো টাকা দেয় না। এরকম করে বুঝাইলে এরকম করতে করতে 1.5 বছর চলে গেল। ওই 1.5 বছর 6 মাস যায়, 1 মাসের বেতন দেয়। এরকম করতে করতে 6 মাসের বেতন ফালাইতে সবাই আমরা চলে আইলাম, চলে আসলাম। চলে দেখি বোন বিয়ার উপযুক্ত, তখন মনে হয় 30-35 হাজার টাকা নিয়ে আসছিলাম আমি আর কি। তখন বোন বিয়ার উপযুক্ত, তখন আমার তো একটা দায়িত্ব আছে, আমি বড়। তখন ছেলে আমার খালার দেওরের শালা, এরকম কয়েকটা ছেলে আছে ভালো ভদ্র, আয়া দেখা যা। তখন গেলাম, তখন ছেলের সাথে কথা বললাম, পছন্দ হইলো, বলে আমার বোনটাও সুন্দর, আমার হ্যাঁ সুন্দর, পছন্দ করলাম। তো আমি একটা কথাই বললাম যে ভাই আমার বোনের বিয়ে করলে কোনো দিন শ্বশুর বাড়ি আশা করতে পারবা না, যে আছে না শ্বশুর বাড়ি যাইবো ভালো মন্দ খাইবো, এরকম পাইবা না, আমরা গরিব মানুষ। কয় কি না আমার ওই লোভ নাই, রিজেকের মালিক আল্লাহ, যদি আল্লাহ যেখানে রিজেক থাকবো ওখানে ওই বই। পরে এটা কইলো আমার ছেলের পছন্দ হইলো, পরে খালার গেলাম আমার ছেলে পছন্দ হয়েছে, খালা ছেলের কোনো চাহিদা নাই, আমার বোন মূর্খ ছেলে মূর্খ। পরে খালা কয় কি তাহলে হেরা তো গরিব, তগর থেকেও গরিব, আমরা তো চাকরি চুকরি করে মোটামুটি চলি, 3 বেলা ভাত খাই, হেরা আরো গরিব, তো অনেক কিছু টাকা দিয়ে, টাকা না দিলে কেমনে হইব? আমি কই আমি তো যৌতুক পছন্দ করি না খালা। কয় কি না তাও কিছু দোন লাগবো, হেরা তো চাইবো না, হাই দেয় দোন লাগবো, খরচা আছে না বিয়ায়। তা আমি কি ঠিক আছে আমি 40,000 টাকা দিমনি। তখন ওই টাকা নিয়ে কিছু টাকা হালত টালত কইরা আমি 40,000 টাকা দিলাম। তারপরে চাল ডাল সবকিছু মাংস টাংস সব বাকি আনলাম, এমন সবকিছুই করলাম। তখন তো কম ছিল, 35 টাকা কেজি না কত টাকা মাংস ছিল তখন, বোন বিয়ে দিছি যখন। তখন ভালো অনুষ্ঠান করলাম, আনন্দ ফুর্তি করলাম, যাতে বোন না বলতে পারে যে আমার বাপ নাই, ভাই নাই, বড় কোনো আনন্দ হইলো না। তখন আমার যতটুকু সমর্থন আমি আনন্দ করে বোন বিয়ে দিলাম। আল্লাহর রহমতে বোন যে গার্মেন্টস চাকরি শিখছে, করতে আছে, মানে 13,000 টাকা বেতন পায়, ভালোই চলে, স্বামীও কাজ করে পেরেছে, ভালোই চলে মোটামুটি। তারপর আবার ভাই বিয়ার উপযুক্ত হয়ে গেল, এখন ভাই বিয়ে করানো লাগবো। আবার দেশে যে চাচাকে গেলাম একটা মেয়ে দেখো ভাই বিয়ে করাম, পরে চাচারা মেয়ে দেখলো, ভাই বিয়ে করাইলাম, সবারই বিয়ে আসে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। এমন না যে আমি নিজের থেকে বিয়ে করি না, আমার জীবনে তেমন কোন ভালো ছেলে আসে নাই, আমি তো নিজের থেকে বলতে পারি না যে আমি বিয়ে করবো, হয়তো চেহারা ভালো না সেই জন্য কোনো পুরুষ মানুষ আসে নাই, হয়তো আমার রিজিকে নাই, ভাগ্যে নাই, এরকম আসে নাই। অনেকে বলে তুই বিয়ে করলি না কে, এই এই শেষ বয়সে কি হইব, বাচ্চা নাই, স্বামী নাই, তোরে দেখবো কেটা? আমি কেমন আল্লাহ দেখবো, আমার আল্লাহ দেখবো। আমি আল্লাহর কাছে সবসময় বলি নামাজ পড়ে, আল্লাহ তুমি আমার এই সুস্থ থাকতে তুমি আমার এই মালাকুল মত পাঠাই দিও। তারপরে এই যে বোন বিয়া দিলাম, ভাই বিয়া করানোর পরে ওখানে দেখি যে না এইভাবে চাকরি করা চলবে, বয়স হয়ে গেছে, গার্মেন্টসে বয়স্ক পছন্দ করে না, মানে হেরা গালি দিতে পারে না, বয়স্ক মানুষ একটু বিবেকে বাদে, বয়স্ক মানুষ নিতে চায় না। এখন ভাবি যে বোন বিয়ে হইলো, ভাই বিয়ে করাইলাম, মানে মা আর আমি, বরাবর স্বামীটা মারা গেল, বরাবর যে আগের স্বামীর যে বউ বাচ্চা ছিল, আমার বড় আপারে কখনো তুই করে কথা বলে নাই, বা আমার ওই বড় আপারে ছাইটা যায় না। আমার দুলাবে বলছে যে আমার মৃত্যুর আগে আমি এই ওরে ছাড়ম না, যত জুরি জাপটা হোক। আর আমার ওই দুলাবের ওই স্ত্রী নিজে ইচ্ছে বিয়ে করাই নিছে, পছন্দ করছে স্বামী, হ্যাঁ নিজে ইচ্ছে বিয়ে করে নিছে, তো এই কিছু গ্যাঞ্জাম হয় নাই। নিজে না খাই আমার কাছে যদি কেউ একজন কিছু চায় আমি অস্বীকার করতে পারি না। এই নিয়ে অনেক কথা শুনি মা ভাই বোনের, যে নিজের নাই কিছু, তোমার কাছে যা থাকে তুমি মানুষের দিয়ে দাও। আমি কি আমি যে ছোটবেলায় কষ্ট করছি, আমার কষ্টের কোনো কথা শুনলে আমার সহ্য হয় না, আমি দিয়ে দিই। এই যে ভাই বোনের দেই, যে যা বলে চাচা চাচি যদি কোনো কষ্টে থাকে, আমার কাছে যদি 2-1 হাজার টাকা থাকে আমি পাঠিয়ে দিই। আমার মনে হয় আল্লাহ যদি আমার অনেক টাকা দিত, আমি গরিব মানুষের দেখতাম, আমি সাহায্য সহযোগিতা করতাম, এরকম আমার খালি মনের ভিতরে ইচ্ছা। 2018 সালে
তখন আমি কই কি এইভাবে এখন বয়স হয়ে গেছে, গার্মেন্টস চাকরির একটা টাকাও তৈল না, আর 30 বছর উপরে হয়ে গেছে এই সাভারে আমরা থাকি, ছোট থেকে বড় হইলাম। এলাকার মানুষে কয় এত বছর ধরে আইসো তো একটু জায়গাও কিনা পারলি না, আমরা চাই তোর একটা জায়গা কিনে এই দেশে থাক। মানুষে পাকা বাড়ি করছে 4,000 টাকা ঘর ভাড়া, তাহলে কেমনে চলবো? 10 টাকা বেতন দিলে 4,000 টাকা ঘর ভাড়া লাগে, তারপর সবকিছুর দাম বেশি। তখন চিন্তা ভাবনা করলাম যে আর একবার বিদেশ যাই, দেখি কিছু করতে পারি কিনা। তখন 18 সালে সৌদি আরবে গেলাম। 3টা বাচ্চা আমার দেখতে হয়, রাখতে হয়, আবার বড় বাড়ি, সব কাজ রান্না থেকে শুরু করে। আমার পায়ে একদিন কোন দোতলায় উঠতে যে হুজুট খেয়ে পড়ে গেছি, পায়ের ব্যথা এমন বাইরে গেল, আর সহ্য করতে পারেন। 2 বছর হয়ে গেল যখন আমি মালিককে বললাম যে আমার তো পায়ের ব্যথা অনেক, আমি এখন কি করুম? হেরা কয় তোর যত দিন ইচ্ছা তুই এখানে থাক, কাজের কোনো ছাড় নাই। সকালে যে ভোরে উঠি, আমার 12টা 3টা বাজে গেল, আমি যে ঘুমের প্রয়োজন এটা এরা বুঝে না। সারা রাত রমজান মাসে সারা রাত জাগনা থাকতে হয়, রোজা থেকে সারা রাত জাগনা, নামাজ পড়তে পারি না একটু। আল্লাহ রহমতে কিছু টাকা উইলো, তখন আমি কই কি আমি চলে যাই, আমি আবার আসুম, আমার পাটা চিকিৎসা করে আসি। পরে আসলাম, 2 বছর থেকে আসলাম। এদিক দিয়ে আমার মা অপারেশন করা লাগবে, এই যে গ্যাস্ট্রিকে আনসার হয়ে গেছে। 2 মাসে ছুটি নিয়েছে, আমার 2 মাস অবর হয়ে গেছে, অন্ত আমার মার অপারেশন করা লাগবে, আমার ছাড়া তো কেউ নাই মার। তখন কয় কি তুই তাহলে থাক, আমার তো কাজের মানুষ, একদিনও ছাড়া চলে না, আমি তাহলে অন্য হান থেকে আনি গে, আমি অফিস থেকে লোক আনি গে, তো তুই নতুন করে অন্য জায়গায় আহিস। পরে মালিকে ক্যান্সেল পেপার পাঠাই দিল। পরে আমি নতুন করে আবার অন্য বাসায় গেলাম 5 মাস পরে। অন্য বাসায় গেলাম, সেই বাসায় 4 তলা বাড়ি, যায় দেখি নতুন বাড়ি করছে, সব কিছু আমার জন্য রেখে দিছে কাজ, মানে জিনিসপত্র অন্য বাসা থেকে আনছে, সব কিছু সিমেন্ট মিমেন্ট সব কিছু আমার জন্য রেখে দিছে। কাজের মানুষ আইতাছে, যাইয়া 15 দিন শুধু ওইগুলো পরিষ্কার করলাম বাড়িঘর কইরা। এই 2 বছর থেকে এলাম, 2 বছর 4 মাস, প্রচুর কাজ। আমি যে খামু, হেরা আপেল কমলা 1 কেজি হাফ কেজি করে আনে, আর আগের বাসায় থাকছি কার্টনে 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 কার্টনে। আমি যদি না খাইছি ম্যাডামে বকছি, গালি দিছে, ভাই তুই খাস না গে, তুই কাজ করবে আর খাবি, এগুলো নষ্ট হয়ে যায় না, তুই খাস না গে, তুই না খাই তো অসুস্থ, এলে তো তোর পাপ ব্যথা করে। আমি খামু কোন সময়? কয়েকে কাজ করবে আর খাবি, কিন্তু কাজের ছাড় নাই। এমন আছে না যে বৈশা খাইয়া তারপর কাজ কর না, এরকম। তারপরে এই বাসায় গেলাম, এই বাসায় যে লবণটা পর্যন্ত আমি কিনা খাইছি। হেরা মোটা লবণ খায়, আর 3 দিন পরে পরে একদিন ভাত রান্না করে, বাকি দিন কি খায়? বাকি দিনে হেরাই যে হোটেল থেকে আইনা খায়, এই যে যেমন পিৎজা, ও আচ্ছা আচ্ছা। বার্গার, এগুলা আইনা না পোলাপান যাইতাছে আইতাছে খাইতাছে আনতাছে, আমি যে কি খাই ওইটা খবর নাই। হেরা আমার নিচে এই যে পিৎজা ফাতার বানায় বানায় রেস্টুরেন্টে সাপ্লাই দেওয়ার জন্য। আমি যদি কইতাম আমার এটা লাগবো ওইটা লাগবো, তুই কিনা আন গা, তোর বেতন দেই কিন্তু 1200 টাকা। তো আমার তো এখান থেকে বলে নেই। আপনি বাংলাদেশি টাকা কয় টাকা পেতেন ওইখানে প্রতি মাসে? বাংলাদেশে 27,000 টাকা প্রতি মাসে। প্রতি মাসে। তা আমারে এখান থেকে বলে নাই যে বিজনেস করব। আমি তো জানি যে কর্মী, হাউস কর্মী, কাপড় চোপড়। বিজনেস মানে আপনাকে দিয়ে ডেলিভারি করায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার বলে নেই, আমার বাসায় পিৎজা ফাতায়ের এগুলা, এই যে তারপর বার্গার স্যান্ডউইচ এগুলো আমি বাসায় বানাই, বানায় তারপর হ্যাঁ, আপনাকে হ্যাঁ। দিয়ে দিয়ে ডেলিভারি করে। ফজরে- এগুলো আপনি বানাতে পারেন? পিজা হ্যাঁ টিজা হ্যাঁ বানাতে হ্যাঁ পারেন? হ্যাঁ। ফজরের আজানের সময় উঠি, নামাজটা পড়ে কাজ শুরু করি, রাত 12টা চলে যায়, এই রেস্টুরেন্টে সাপ্লাই দেওয়া লাগে। তারপর এরকম আমি অসহ্য হয়ে গেছি গে। আমি কই কি তোরা তো আমার কই আনস নাই, ওদের দেশে তো তুই বাসায় বলে। তো আপনি এগুলো তো পারতেন না, আপনি শিখলেন, শেখাইছে আপনাকে ওখানে হ্যাঁ, গিয়ে? আমি আগে থেকে পারি, কোথায় শিখেছেন এই যে আপনি? এর আগে সৌদি থেকেছি। ও এগুলো পারতেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আপনি ম্যাডাম। নিজে একদম পুরোটাই পিজা বানাইতে পারেন? হ্যাঁ, আচ্ছা, বড় ছোট সব বানাইতে পারেন? হ্যাঁ। পরে এরকম করতে করতে 1.5 বছর পর আমার কয় কি লতার অন্য বাসায় দিই। তা আমার অন্য বাসায় দিবি, আমার 2 বছর পরে শেষ হয়ে গেছে গা, আমারে ছুটি দে, আমি আবার আমনি আইলে অন্য বাসায় দিস। কয় আচ্ছা তাহলে ঠিক আছে। দেন যে মানুষ খাইতে পারি নাই, চলতে পারি নাই, এত অভাব ছিল, আমি কোনোদিন ভাবি নাই যে আমি সৌদি আরবে যাবো, আল্লাহ আমার 2বার করে উমরা করাইব। এখন কি করেন আপনি? এখন আবার আলহামদুলিল্লাহ কিছু টাকা আছে, কিন্তু এমন টাকা আছে